সুপ্রিয় দর্শক, এন মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক লেট এডিশনে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় তাপদাহের রাজনীতি। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান মোহাম্মদ শাহিদুর রহমান ট্যাপা, আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অপু উকিল এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। আপনাদের তিনজনকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতে আমি শাহিদুর রহমান ট্যাপা আপনার কাছে যেতে চাই। আমরা তাপদাহের রাজনীতির যে হালচাল সেটি নিয়ে আলোচনা করতে চাই। এই তীব্র গরমে মানুষ যখন অসহনীয় কষ্টে আছে, অনেকটা বলা যায় যে একদম ত্রাহি অবস্থা, তখন রাজনীতিতে কিন্তু সেরকম অবস্থা নেই, যেমন উত্তপ্ত তো নেই, অনেকটা শীতল। এই গরমে রাজনীতি শীতল কেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দুইজন অত্যন্ত প্রিয় সহ আলোচক এবং এসএটিভির দর্শক শ্রোতা। তাপদ্রতা কি রাজনীতিতে? কোথায় রাজনীতি? কিছু তো দেখি না। তাপদ্রব্য এই গরমে সাধারণ মানুষ সবাই আমরা বিপদে আছি। আর কিছু কিছু রাজনৈতিক দল এসির মধ্যে বসে বসে এই কামটা করতেছে। কিন্তু বিরোধী দলের নেতা জিএম কাদের সাহেব যে বক্তব্য দিয়েছেন আপনি জানেন, সেটি কি বড় ধরনের একটি মাইলফলক মনে হয় না বাংলাদেশের রাজনীতিতে? ধন্যবাদ। নির্বাচন নিয়ে তিনি কথা বলেছেন। আসলে বিরোধী দলের নেতা নিজেই তো বলে আমি গৃহপালিত বিরোধী দল, তার কিছু লাগে না। এই ভদ্রলোক গত 4 বছর মিথ্যা কথা বলতে 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 থেতা উঠে দিছে, বুঝছেন না? দলের বিরুদ্ধে মানে সরকারের বিরুদ্ধে যা সাধারণ মানুষ তাদের মানুষ পছন্দ করতো, খাইতো। কিন্তু রাতের অন্ধকারে গোপনে গোপনে মিটিং টিটিং করে, রাতের অন্ধকারে মিটিং করে ঠিক 17 তারিখে যখন নির্বাচন ওঠার লাস্ট ডেট, তখন এর আগে উনি বলছে আমি ভিক্ষার রাজনীতি করি না, ভিক্ষা করবো না, এ করবো না, ও করবো না, কত কথা বলে। সাধারণ মানুষ আমরাও তো সবাই, আমাকে জাতীয় পার্টির লোকজন 286 সিটে আমরা নির্বাচন করতেছিলাম। উনি করলো কি 26টা সিটে সমঝোতা করে ফেললো। তিনি একটি ব্যাখ্যাও দিয়েছেন দীর্ঘ সময় কেন তিনি নির্বাচনে গিয়েছেন। He was not a political leader. He was only service holder. উনি নাটবল্টু ইঞ্জিনিয়ার সাহেব ছিলেন, মানে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে। আমি বহুবার বলছি, রাজনীতিবিদদের কাছে রাজনীতি থাকতে হবে। আপনার ইঞ্জিনিয়ার যে নাটবল্টু ইলেকট্রিক এগুলি করবে, তাকে তো রাজনীতি হয় না। রাজনীতি অন্য জিনিস, রাজনীতি ময়দানটা ভিন্ন জিনিস। এখন উনি কি বললো সেটা কথা না। উনি ইদানিং আবার এই যে মুখ জুলে জুলে সুন্দর সুন্দর করে মিথ্যে কথা বলতেছে, এটা কোন ধরনের কথা? উনি যদি নির্বাচন করবেই, আমি ওই দলটা করি, এই জন্য ওনাকে আমরা অব্যাহতি দিয়েছি। বিরোধী দলের নেতা থাক, এমপি হয়েছে, ওকে আলহামদুলিল্লাহ। ওনার কামটাই ছিল বিরোধী দলের নেতা হবে, ওই একটা গাড়ি পাবে, ওই কিছু টাকা পাবে, এই হলো ওনার ব্যবসা। উনি রাজনীতি করেন না তো। উনি দলটাকে ধ্বংস করে দিয়েছে, একেবারে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে আসছে। যার দরুন আজকে উপজেলা নির্বাচন, যে উপজেলাটা পল্লীবন্ধু হোসেন মোহাম্মদের গড়া, সে যে উপজেলা, সেখানে আমরা একটা ক্যান্ডিডেট পাই না। হাউ ফানি! কারণ মিথ্যার বেশা দিতে মানুষ এখন আর ওনার কথা হাসে, উনি তো বোঝে না। উনি মুখ ঝুলে ঝুলে অনেক বক্তৃতা দেয়। এই যে কাদের সাহেবের একটা কথা, কাদের সাহেব একটা প্রশ্ন করছে যে কোথায় কি সমস্যা হয়েছে, আমাকে বলেন কি হয়েছে, কোথায় কি বৃত্তান্ত, কার লোভ, কার চাপে, কার মানে শক্তিতে আপনি নির্বাচনে আসলেন? আপনার নির্বাচনে আসতে গেছে কেটা? হ্যাঁ, আপনি নির্বাচনে আসতেন, 297 সিটে আপনার নির্বাচন দিয়েছি, আসতেন। আপনি পলায় চোরের মতন 26টা রিক্সের মধ্যে আন্ডারগ্রাউন্ড করে আপনি 3:30টার সময় বলেন যে নির্বাচনে যাব। তার মানে কি? তার মানেটা হচ্ছে এই জাতীয় পার্টিকে ধ্বংস করার জন্যে আল্লাহর হস্তে জিএম কাদের সাহেবের জন্ম হয়েছিল। এবং পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ ভুল ক্রমে হোক, যে কারণেই হোক, আমার ভাই প্রীতির জন্য হোক, ওনাকে দায়িত্বটা দিয়ে জাতীয় পার্টি। আপনি কি ক্ষোভ থেকে এগুলো বলছেন? না, ক্ষোভ না, আমি ক্ষোভ না। আপনার নিশ্চয়ই মনে আছে নির্বাচনের আগে আমি বলেছি যে আমরা যদি বিরোধী দল, আমাকে বিরোধী ভূমিকা নিতে হবে। আপনি ওইভাবে নেন। নির্বাচনের পরে 10 তারিখে যেদিনকে বয়, আমি নিজে সাইদুর রহমান ট্যাপা আরও আমার নেতাকর্মীদের নিয়ে 48 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে বলছি। আমি সেই সাইদুর রহমান ট্যাপা, আমি পদত্যাগ করছি। কারণ ওই দলটাকে
একেবারে নিঃশেষ করে দিছে, যে দলের কোনো অস্তিত্ব বলতে কোনো শব্দ নাই। আমাদের এর আগে বর্ধিত সভায় 58 জন বক্তৃতা করছে, তার মধ্যে একজন মাত্র ওনার পক্ষে বলছিল, আর তারে মানে স্টেজে নামায় ফেলছে। গতকালকে 27 তারিখে আপনি বলেন কি রাজনীতিবিদ, 27 তারিখে উনি এয়ার কন্ডিশন রুমের মধ্যে বক্তৃতা করছে। আর আমরা রওশনের সাথে যে আমাদের দলের চেয়ারম্যান আমরা বানাইছি, রওশনের অব্যাহতি দেওয়ার পরে আমরা রাস্তায় রাস্তায় পানি খাওয়াচ্ছি, সেলাইন অর্ডার দিচ্ছি, মানুষের পাশে দাঁড়াচ্ছি। রাজনীতি মানে হচ্ছে সাধারণ মানুষের পাশে দাঁড়া। আর উনি সুন্দর করে কোটটাই পরে গরমের মধ্যে এসির মধ্যে বক্তৃতা করছে। ইট ইজ নট পলিটিক্স। এই পলিটিক্স থেকে দূরে থাকার জন্যে এখন আমি যেটা চিন্তা করতেছি, যে অবস্থা সৃষ্টি হয়েছে জাতীয় পার্টির, এই মেনন ভাই বিশাল নেতা, নামের আগে বিশেষণ কত কিছু আছে, হুশ করে নৌকে উঠে যায়। 2বার ঢাকা 8-এ ছিল, ওটাই নৌকে উঠছে। এরপরে আবার বরিশাল 3-এ গেছে, ওখানতে আবার ধাক্কা দিয়ে দিছে 2-তে, ইনুবাই দিছে। এখন আমরা চিন্তা করতেছি যে জাতীয় পার্টি আবার এই কাদের সাহেব ইয়ে থাকলে আবার নৌকে উঠে যাবে, লাঙ্গল আর থাকবে না, এই পরিকল্পনা ওনার আছে। এটা হলো আমার এবং আমাদের তৃণমূল নেতাকর্মীদের ধারণা। আমরা সেই জন্যে ওনাকে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে আমাদের দলের চেয়ারম্যান তাকে অব্যাহতি দিয়েছে। আমরা 9 তারিখে একটা সম্মেলন করেছি, দর্শনেশকে সভাপতি নিয়ে আমরা একটা সম্মেলন করেছি। আমরা জাতীয় পার্টিকে এক করতে চাই, যেহেতু উনি এমপি হয়েছেন লাঙ্গলেতে, আমরা চাই উনি বিরোধী দলে থাকুক, ওইভাবে করুক। এখন বিরোধী দলে থাকিয়া পার্লামেন্টে যায় যদি বলে ভদ্রলোক যে আমরা গৃহপালিত বিরোধী দল, তাহলে আপনার কাছে কেন আসবে? কি কারণে আসবে? মানুষ আসবে আপনাকে দেখে, আপনার কথা শুনে। আপনি গৃহপালিত বিরোধী দল, ওইখানে যায় মিথ্যে কথা কইবেন, এগুলো তো চলবে না। আমি আপনার কাছে আবার আসবো, বন্ধ করতে হবে। আর আমি আগে বহুবার আপনার এই টকশোতে বহুবার বলেছি, রাজনীতিবিদদের কাছে রাজনীতি থাকতে হবে। কোনো নাট বল্টু ইঞ্জিনিয়ারের কাছে নাট বল্টু থাকলে রাজনীতি। শাহিদুর রহমান টাপা, আমি আপনার কাছে আবার আসবো। জোনায়েদ সাকি, যেটি টাপা ভাই বলছিলেন যে রাজনীতিতে এই গরমে মানুষের পাশে দাঁড়ানো রাজনীতি, যারা মানুষের পাশে দাঁড়ায়, মানুষের কথা বলে, তার সেই রাজনীতি। ধন্যবাদ আপনাকে। আমি আমার সহআলোচক সহ যারা অনুষ্ঠান দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। পুরো দেশ এবং এই অঞ্চল তীব্র গরমের এবং একটা দাবদাহের মধ্যে দিয়ে যাচ্ছে। তো তাপদাহ, এখন আপনার এই তাপদাহ কিংবা দাবদাহ যাই বলেন, আমরা তো জীবন্ত একেবারে, বিশেষত সংখ্যাগরিষ্ঠ মানুষের, যাদের ওইভাবে এই গরমেও শীততাপ নিয়ন্ত্রিত অবস্থায় থাকার মতো বাস্তবতা নেই, তারা যে কী ধরনের দুঃসহ জীবনের মধ্যে আছেন সেটা আমরা সবাই জানি। এখন এইটাকে একটা প্রাকৃতিক বিষয় হিসাবেই দেখানোর চেষ্টা আছে, কিন্তু এটা যে কেবল প্রাকৃতিক নয়, এবং ঢাকা সহ দেশের বেশ কয়েকটি শহর যে এখন অপরিকল্পিত নগরায়নের কারণেই এই রকম একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে প্রবেশ করেছে, সেটা আমরা সবাই এখন আলাপ আলোচনার মধ্য দিয়ে বিষয়গুলো উঠে আসছে। যদিও নানাভাবে বিভ্রান্তি তৈরির চেষ্টা সবসময় থাকে। উষ্ণায়ন ঘটছে, দুনিয়াব্যাপী ঘটছে, কিন্তু বাংলাদেশে এই বিশেষ তাপদাহের কিংবা ক্রমাগত উষ্ণায়নের বড় ধরনের ঝুঁকি তো আছে রাজধানী ঢাকা। হ্যাঁ, কিন্তু এটার মূল কারণ কিন্তু অপরিকল্পিত নগরায়ন। তো আমাদের দেশে তো এখন ধরেন মানে লুটপাট, দুর্নীতি, দখল, এগুলো হচ্ছে প্রধান প্রবণতা, এবং রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে কিভাবে লুটপাট দখল করা যাবে এটাই মূল লক্ষ্য। এই লক্ষ্যের জন্যই বাকি সব কিছু, এই ধরনের ক্ষমতা দখল করে রাখা, তারপরে এই ক্ষমতা দখলকে নানান রকম লেবেল আরোপ করে জায়েজ করা, মুক্তিযুদ্ধের চেতনাও বলে ফেলা। তো সেই দিয়ে জায়েজ করে করে মোটামুটি দখলদারিত্বটা কায়েম রেখে নিজেকেই নিজে খেয়ে ফেলার মতো, মানে যে শহরে থাকে সেই শহরটাও খেয়ে ফেলার অবস্থা আমাদের এখানে শাসকরা তৈরি করেছে, এবং তার পরিণতি এখন ভোগ করছি আমরা। তো আপাতত তারা এয়ার কন্ডিশনের মধ্যে নিজেদের আশ্রয় নিয়েছে, কিন্তু এইরকম তাপদাহ চলতে থাকলে এয়ার কন্ডিশন বোধহয় কাজ করবে না, খুব বেশি কতটা কাজ করবে সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। ফলে রাজনীতির যে মূল এই মানে চেহারাটা, এই চেহারাটা তো আমাদের সমগ্র জীবনকেই ভয়ঙ্কর জায়গায় ঠেলছে। বাকি রাজনীতি যে কি হবে সেটা তো বোঝা যায়। জাতীয় পার্টি হচ্ছে
বাংলাদেশের রাজনীতির একটা সিমটম। জাতীয় পার্টি এখন দল হিসেবে জনসমর্থনের দিক থেকে সব দিক থেকেই খুব বেশি আলোচনার দাবি রাখে না, এটা আমার মতামত। কিন্তু জাতীয় পার্টির যে পরিণতিটা হয়েছে এবং সেইটাকে বাংলাদেশের রাজনীতিতে নানান সিমটম আকারে দেখা যায়। বিশেষত বর্তমান সরকার কিভাবে একটা নিয়ন্ত্রণ বজায় রাখতে চাইছে, কিভাবে নিয়ন্ত্রিত রাজনীতি রাখতে চায়, কিভাবে অনুগত বসংবদ দল চায়, কিভাবে অনুগত বসংবদ বিরোধী দল চায়, এইটার একটা মানে যাকে বলে প্রকৃষ্ট উদাহরণ হিসেবে তারা তৈরি করেছে। এখন একটা দল স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে না। সাকিব ভাই, দল হিসেবে কোনটাই বা আলোচনায় এখন আছে রাজনীতিতে? আপনি বললেন যে নিয়ন্ত্রণ, সরকার যে নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি করেছে, সেখানে আসলে অন্য দলেরই বা কি করার আছে? তারা কি কোনো আলোচনা অন্য আছে দল কিনা? লড়াই করছে। একটা সরকার হাতে রাষ্ট্রযন্ত্র আছে, তার হাতে সেনাবাহিনী, তার হাতে পুলিশ, তার হাতে আইন মানে বিচার ব্যবস্থা, তার হাতে প্রশাসন, তার হাতে মিডিয়া, তার হাতে সমস্ত অন্যান্য প্রতিষ্ঠান। তো একটা রাষ্ট্রশক্তিকে যখন একটা সরকার পুরোপুরি তার পকেটস্থ করতে সক্ষম হয় এবং তাকে জনগণের বিরুদ্ধে কাজে লাগায়, বিরোধী দলের বিরুদ্ধে কাজে লাগায়, সেটাকে লড়াই করে বিরোধী দল কবে জয়ী হবে এই প্রশ্ন আপনি করতেই পারেন। কিন্তু বিরোধী দল তাতে যদি খুব কোণঠাসা থাকে, তাদের উপর দমন পীড়নে তারা যদি খুবই একটু নাজুক অবস্থায় থাকে, এইটা তো আপনি সরকারের কৃতিত্ব হিসেবে দেখতে পারেন না। তাহলে তো সমস্ত পৃথিবীর স্বৈরাচারী গণহত্যাকারীরা কৃতিত্বের দাবি রাখে, আপনি তো তাদেরকে কৃতিত্ব দেন না। কৃতিত্ব দেওয়ার কিছু নাই তো। স্বৈরাচারী শক্তি যারা গণহত্যা চালায়, যারা মানুষের উপর অত্যাচার করে, যারা মানুষকে খুন করে রাষ্ট্রশক্তি দিয়ে, তাদের আবার কৃতিত্বের জায়গাতে দেখার কিছু নাই। বরং যারা লড়াই করছে তারা রাজনৈতিক দল হিসেবে লড়াই করছে, তারা মানুষের অধিকারের পক্ষে লড়াই করছে। তারা বিজয়ী হতে পারছে কিনা এখনই সেটা একটা প্রশ্ন, কিন্তু সেই প্রশ্নে এই জায়গায় কখনোই সিদ্ধান্তে আসা যায় না যে আজকে তারা বিজয়ী হতে পারেনি বলে কালকে তারা বিজয়ী হবে না। কিন্তু সরকার কি করতে চাইছে, সরকার যে রাজনীতির নামে একটা পুরো তার নিয়ন্ত্রিত ব্যবস্থা কায়েম করতে চায়, এক একটা দলকে তামাশার বস্তুতে পরিণত করতে চায় এবং দলগুলোকে এইরকম গৃহপালিত কোট আনকোট, যিনি যে দলের সবাই চেয়ারম্যান তিনি নিজেই বলেছেন যে এই গৃহপালিত বিরোধী দল তারা বানাতে চায় এবং দলকে সেভাবেই তারা বানিয়েছে। তো এইটা হচ্ছে বাংলাদেশের রাজনীতির সিমটম, যেটা বললাম যে এই সরকারের রাজনৈতিক চরিত্রটা কি সেটা জাতীয় পার্টির মধ্যে দিয়ে খুব ভালো মতো প্রকাশিত হয়ে যায়। কারণ আপনি হয়তো সবসময় একটা সরাসরি দেখলেই তাকে ঠিকমতো চিনবেন না, তার ছায়াটার মধ্যে কিংবা অন্যত্র তার চেহারা যেভাবে প্রতিভাত হয় তখন হয়তো তাকে ভালো মতো চিনতে পারেন। জাতীয় পার্টির মধ্যে যেভাবে প্রতিভাত হচ্ছে সেইটাকে আমরা বুঝতে পারবো যে আওয়ামী লীগ দলটি কোন জায়গায় অধপতিত হয়েছে রাজনীতির জায়গা থেকে। এই ছায়াটা কি শুধু জাতীয় পার্টির উপর পড়েছে কিনা? না, বাকি দলগুলো তো লড়াই করছে। বাকি দলগুলো আমি বলবো যে লড়াই করছে, লড়াই করার মধ্য দিয়েই তারা তাদের ১৭ রকম প্রতিকূলতা মোকাবেলা করে লড়াই করছে। এই ১৭ রকম প্রতিকূলতা মোকাবেলা করে লড়াই করার মধ্যেই তার নৈতিক শক্তির জায়গা। আপনি তাতে সাময়িক পিছু হটতে পারেন, আপনি সাময়িকভাবে আপনার লক্ষ্য অর্জন করতে নাও পারতে পারেন, কিন্তু জনগণ কিভাবে সেটাকে দেখছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি চিন্তা করে দেখুন, এইরকম একটি সরকার যে পুরো নির্বাচন ব্যবস্থা, পুরো রাষ্ট্র ব্যবস্থা যার পকেটে ঢুকিয়ে ফেলেছে, সেই সরকার এত ধরনের নিয়ন্ত্রণ জারি রেখেছে, এত অর্থের দাপট, এত গুন্ডামির দাপট, তারপরও বিরোধী দলের ডাকে কিন্তু ৯০ ভাগের বেশি মানুষ ভোট দিতে যায়নি। তাদেরকে বিরানভূমি সারা দেশে, বিরোধী দলের ডাকে সারা দেশে বিরানভূমি পরিণত হয়েছিল। ইলেকশনের দিনে আপনার টেলিভিশন দেখিয়েছে কোথাও জনগণের লাইন আছে? সুতরাং এইটা তো বাস্তবতা। এখন ওনারা পার্সেন্টেজ বাড়াতে পারে কারণ ওনার হাতে একটা নির্বাচন কমিশন আছে, যাদের কোনো ন্যূনতম মানে কি বলে যে লজ্জাবোধ কোনো কিছু আর অবশিষ্ট নাই। কারণ সবাই আসলে বসংবদ, সবাই সরকার যা বলবে সেইটাকে একটা মুখে তারা প্রচার করবেন। ফলে তারা কত পার্সেন্ট দেখালেন এটা দেখানোর ক্ষমতা আছে। কিন্তু মানুষ দেখেছে যে তারা মানুষ ভোট দিতে যায়নি। সে তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানে, তার পারিপার্শ্বিক অভিজ্ঞতা থেকে জানে এবং মিডিয়ার অভিজ্ঞতা দিয়ে সারা দেশের অভিজ্ঞতা তারা দেখেছে যে মানুষ ভোট দিতে যায়নি। ফলে এটা হচ্ছে বাস্তবতা। লড়াই চলছে, এই লড়াই হচ্ছে জনগণের অধিকার কেড়ে নেওয়ার বিপরীতে মানুষ যে অধিকার প্রতিষ্ঠা দেখতে চায় তার লড়াই। এবং সেই অধিকার প্রতিষ্ঠার জন্য আজকে এটা পরিষ্কার যে এখানে একটা খোলনলচে বদল দরকার। এই রাষ্ট্র ব্যবস্থা যেটা আসলে মূলত এই সরকার এই ব্যবস্থাটাকে পরিপূর্ণভাবে একটা স্বৈরাচারী ফ্যাসিস্ট ব্যবস্থায় পরিণত করেছে এবং এর মধ্যে ন্যূনতম আর কোনো গণতন্ত্রের জায়গা নেই। এইটাকে পরিবর্তন করতে হবে মানুষের। কি কৌশলে আমরা করতে পারবো?
কিভাবে এটাতে পৌঁছাতে পারবো সেই লড়াই চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত সেটা আমরা অর্জন করব। জোনায়েদ সাকি, আমি আপনার কাছে আবার আসবো। উপকিল যেটি জোনায়েদ সাকি বলছিলেন যে এটার পরিবর্তনের জন্য সেই লড়াই চলবে, অব্যাহত থাকবে, যে নিয়ন্ত্রণ রাজনীতিতে তৈরি হয়েছে, আপনার কি মনে হয় যে এটার বিরুদ্ধেই তাদের এই লড়াই? হ্যাঁ, অনেকগুলো কথাই বলেছে। তো শেষের যে কথাটা বলেছেন যে নির্বাচনে বিরোধী দলের ডাকে 90% ভোটাররা আসেনি এবং ভোট কেন্দ্রগুলো ভোটার শূন্য ছিল। আমি জানি না সাকিব ভাই ভোটের দিন কোথায় ছিলেন, কারণ মিডিয়াতে এটা প্রচার করেনি, টেলিভিশনে দেখা যায়নি। আজকাল তো শুধু টেলিভিশনের উপর ডিপেন্ড করেই চলে না নির্বাচন ব্যবস্থাটা, প্রত্যেকের হাতেই একটা করে টেলিভিশন আছে, প্রত্যেকের হাতেই মোবাইল আছে। এই যে সারি সারি ভোট দিয়েছে সবাই, ভোটের লাইনগুলো, সেগুলো উনি কেন দেখেননি আমি জানি না। তবে সাকিব ভাই হয়তো টকশোর খাতিরে বলছে, কিন্তু এই রিসেন্টলি কয়েকদিন আগে আমেরিকার প্রতি তো তাদের ট্রাস্ট আছে, সেই জন্য আমেরিকার একটা রেফারেন্স দিয়ে আমি বলছি যে তাদের একটা হিসাব, উনি বলছে যে এখানে আওয়ামী লীগ থেকে হিসাব দিলে সেই হিসাবটা ওনার পছন্দ না। সেই জন্য আমি বলছি যে কিছুদিন আগে, এটা হচ্ছে 15ই এপ্রিল, মার্কিন যুক্তরাষ্ট্রের একটা থিঙ্ক ট্যাঙ্ক সেখানে একটা নিবন্ধ লিখেছে বাংলাদেশের নির্বাচন এবং সরকারের ভূয়সী প্রশংসা করে। সেই নিবন্ধটা লিখেছে, অনেক কিছু লিখেছে, তার মধ্যে যেটা সাকিবের ইয়েটা, সেই জায়গাটা আমি কোট করছি, যে নিবন্ধে বলা হয় যে এই অঞ্চলে আওয়ামী লীগের এই নির্বাচনে প্রায় সব মহলেই প্রশংসা কুড়িয়েছে এবং শেখ হাসিনার একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে এই নির্বাচনের মধ্য দিয়ে, যেখানে প্রচণ্ড প্রতিদ্বন্দ্বী এবং অন্যতম পরাশক্তি দুটি দেশ চীন এবং ভারত উভয়ই শেখ হাসিনার নেতৃত্বের প্রতি সমর্থন দিয়েছে, আস্থা জ্ঞাপন করেছে এবং এটাও বলেছে যে এই অঞ্চলে আঞ্চলিক যে শক্তিগুলো আছে প্রত্যেকেই এই নতুন সরকারকে শুভেচ্ছা জানানোর জন্য ছুটে এসেছে। তারপরে বলেছে যে 44টি নিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেছে, 27টি দল, এবং সেই দলের মানে এই নির্বাচনে 900 স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করেছে 300 এলাকায়, এবং ভোট পড়েছে 41.8%। এবং এই নির্বাচনে কোনো ভোট কেন্দ্র দখল, ভোটারদেরকে এজেন্ট বের করে দেওয়া, কোনো বিশৃঙ্খলা ঘটা, সেটি তো ঘটেনি, বরং একজন সিটিং এমপিকে তার নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছে। এইরকম আর্টিকেলটা লিখেছে। কাজেই টকশোর খাতিরে সাকিব ভাই যে তথ্যগুলো বলছেন, এই বলাটা কিন্তু কেউ গ্রহণ করছেন, আন্তর্জাতিক বা জাতীয় বাংলাদেশের জনগণ কেউ এই তথ্যগুলো নিচ্ছে না। এরপরে আছে যেটা, সেটা বলছে যে অর্থের দাপট, ক্ষমতার দাপট। বাংলাদেশের সেই 75-এর পর থেকে হুন্ডা গুন্ডা, মানি ইজ নো প্রবলেম, আই উইল মেক দ্য পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান, এই থিওরিকে সামনে রেখে যারা রাষ্ট্র ক্ষমতাকে দখল করেছিল এবং সেই দখলদাররা কারফিউ জারি করে, অস্ত্রের মুখে রাষ্ট্র ক্ষমতা হানা ভোট করে রাষ্ট্র ক্ষমতা দিনের পর দিন চালিয়ে এসছে সেই 90 পর্যন্ত, সেই সামরিক সরকার স্বৈর শাসকদের সময়কার সেই গুন্ডা হুন্ডা মানি যে ব্ল্যাক মানির যে নির্বাচন, সেগুলো তো নির্বাচন কমিশন আইনের মধ্য দিয়েই সেগুলোকে গুছিয়ে নিয়েছে যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় সেটি হবে না। এবং সেই দাবিটি আওয়ামী লীগ থেকেই জননেত্রী শেখ হাসিনা বিরোধী দলের নেত্রী থাকা অবস্থায় মাঠে সেই আন্দোলনগুলো এনেছে, যে কারণে নির্বাচন ব্যবস্থায় সেটা প্রভাবিত হয়নি। এবং একটি সরকার, আওয়ামী লীগ সরকার এই 3 বারে এই 15 বছরে দেখিয়ে দিয়েছে যে ক্ষমতাধর যত বড় শক্তিশালী হোক, যত এমপি মন্ত্রী সচিব যেই হোক, সে যদি কোনো অন্যায় করে, দুর্নীতি করে, ক্ষমতার দাপট দেখায়, তাকে কিন্তু আইনের আওতায় আসতে হবে, জেল খাটতে হবে, আইন মাফিক তার বিচার হবে। এটা কিন্তু অন্য কোনো সরকার দেখাতে পারেনি, আওয়ামী লীগ সরকার দেখিয়েছে। এবং সেই দৃষ্টান্তগুলো বললে আমি আপনাদের সামনে উত্থাপন করতে পারবো, আপনারা সবাই জানেন। কাজে এই যে বললেন যে দলকে মানে কি বলছেন, রাজনীতির যে একটা নিয়ন্ত্রণ নাই, এই নিয়ন্ত্রণ নাই, কেন নিয়ন্ত্রণ নাই? দেশটা যে এগিয়ে যাচ্ছে, স্মার্ট বাংলাদেশ হচ্ছে, সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে, সেটা সরকারি নিয়ন্ত্রণ তো মানে বাংলাদেশের জনগণকে ধোঁকা দিয়ে সরকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে না। এটা বাংলাদেশ,
যেই দেশ 30 লক্ষ মানুষ রক্ত দিয়ে একটা সংবিধান বানিয়েছে, সেই সংবিধান অনুযায়ী দেশ চলছে, সরকার চলছে, সেই জনগণকে ধোঁকা দিয়ে সরকার নিয়ন্ত্রণ করবে কোনো কিছু, সেটা বাংলাদেশে সম্ভব না। এবং এই দেশের মানুষ সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে, 96-এর নির্বাচনে দেখিয়ে দিয়েছে, 90-এর গণ অভ্যুত্থানে দেখিয়ে দিয়েছে। যে এই কথা বলে জনগণকে এখানে অসম্মান করার কোনো ইয়ে নাই। এখন দেখেন এই যে দলগুলো নিয়ে কথা এসছে, যাক বিশেষ করে আমাদের ট্যাপা ভাই যে কথাগুলো বললেন, ওনার দলের আভ্যন্তরীণ যে দ্বন্দ্ব সেগুলো নিয়ে উনি কথা বলেছেন। এবং সেই সাথে আমি এইটুকু বলতে পারি যে জাতীয় পার্টির যে আওয়ামী লীগের সাথে অ্যালায়েন্স, তারা মহাজোট করেছিল, নির্বাচনে এসেছে এবং সেখানে তাদের যে আসনগুলো দেওয়া হয়েছে সেই আসনগুলোতে যদি নৌকা প্রতীকের ভোটগুলো জাতীয় পার্টিকে না দেওয়া হতো তাহলে জাতীয় পার্টি কয়টা সিট পেত সেটা আপনারা নির্ধারণ করবেন, এটা আমি বলবো না। তবে যেখানেই জাতীয় পার্টিকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং আওয়ামী লীগ সমর্থন দিয়েছে, সেখানে কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা নৌকার ভোটগুলোকে জাতীয় পার্টিকে দিয়ে তারা বিজয়ী করেছে। যদিও জাতীয় পার্টির অনেকেই আছেন তারা বিজয়ী হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সেই সম্পর্কটা রাখেনি, যেটা আজকে ট্যাপা ভাই বলছেন যে তারা রাজনীতির মধ্য দিয়ে আসেন নাই। এটা উনি একটি কি বলবো যে যুগের যে একটি মানে ইতিহাসের যে সত্যি কথাগুলো একসময় ধারণ করতেই হয়, বলতেই হয়, সেটাই উনি বলছেন। ওই যে মানি ইজ নো প্রবলেম, মানে মেক দ্য পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান। এই যে বঙ্গবন্ধুকে হত্যার পর দল গঠন করা হয়েছিল, সেই দলে কি ফর্ম বিক্রি করে যে আসেন লোন দিব, মানে শিল্প ঋণ সংস্থা থেকে টাকা লোন দিব, ঋণ নেবেন, আসেন দল করবেন। তো সেইভাবেই তো সামরিক এবং স্বৈর শাসকের দলগুলো করা হয়েছিল। সেখানে নেতারা, সেখানে রাজনীতিবিদরা সেখানে কিভাবে রাজনীতি করবে, রাজনীতিবিদদের তো সেখানে জায়গা হয়নি। আজকে এই জিনিসগুলো বলছে, ওনাকে আমি অনেক শ্রদ্ধা করি, এটা আমি বলতে পারবো না। এখন বয়স এসে তো, তারপরে একটু বলি। আমি ওপরদিকে বিনয়ের সাথে বলতে চাই, জাতীয় পার্টি পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ যদি ওনাদের সমর্থন না দিত, ওটা কোথায় থাকতো? বানের জলে ভাসতে ভাসতে কোথায় যাইতো? এটা মাননীয় প্রধানমন্ত্রী সংসদে দাঁড়ায় বলছে। এবং ওনার দলের এই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান ওবায়দুল কাদের সাহেবও বহুবার বলছে, শতবার বলছে। এখন মুখ মুছতে তো কোনো অসুবিধা নেই। ইদানিং তো ওই যে কি যেন আছে, পাই নেই, ওই যে টিস্যু, এই টিস্যু দিয়ে মুছতে তো কোনো অসুবিধা নাই, মুখ মুছে ফেলছে, আর ঠোঁট আর জিভে আছে কয়ে ফেলছে, কিন্তু অতীত তো ঘাটে নাই। এরশাদ সাহেবের সমর্থন না হলে আওয়ামী লীগ পদ্মা নদীর স্রোতে ভেসে যেয়ে মধুমতি দিয়ে চলে যেত খুলনা ওই অঞ্চলে। এখন তো বলবেই, আমরা অস্বীকার করি না, কিন্তু আমাদের দুঃখ যেটা, কষ্ট যেটা, আমরা যেটা কষ্ট পাই, আমাদের দলের নেতাকর্মীরা যেটা কষ্ট পেয়েছে, আমরা 287 সিটে প্রার্থী দিছি, ধরে নিলাম আমরা একটা সিটও পাবো না, ধরে নিলাম আমরা একটা সিটও পেলাম না, আমাদের যে ক্যান্ডিডেট ছিল সে একটা ক্যান্ডিডেট হইতো, তার বউও তারা ভোট না দিতে পারতো, এটা হতে পারতো, ধরে নিলাম সব ঠিক। কিন্তু তবুও জাতীয় পার্টি তার নিজস্ব বলয়ে কথা বলতে পারত। আজকে যে কথা আপনাদের সামনে আমি বলছি, আমি জাতীয় পার্টির একজন কর্মী হিসেবে বলছি যে জাতীয় পার্টি আগামীতে নৌকায় উঠবে কি উঠবে না, বোধহয় উঠিয়ে যাইতে হবে। যদি নাকি আমরা 287 সিটে নির্বাচন করতাম, তাহলে নৌকো উঠা তো কোনো দূরের কথা, নৌকা আলাদা আবার আমাদের কাছে উঠে আসতো, গড় 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 করে লাঙ্গলের সাথে চলে আসতো। এই যে হলো না, বা জাতীয় পার্টি যে এখন যে সেটা তো আমাদের দলের যে তখন তদানীন্তন চেয়ারম্যান ছিলেন, আমাদের দলের যে তদানীন্তন চেয়ারম্যান ছিলেন জিএম কাদের সাহেব এটাকে শেষ করছে। আর শেষ করছে বলে আজকে আমি, তিনি তো বলেছেন যে প্রত্যক্ষ পরোক্ষ চাপ ছিল। প্রত্যক্ষ পরোক্ষ চাপ আবার কি রে ভাই? আমরা কি লন্ডনে চাইছি নি? কার চাপ বলুন না?
আগে বলেন নাই কেন? এখন বলেন কার চাপ ছিল? আওয়ামী লীগের চাপ ছিল, না ভারতের চাপ ছিল, না আপনার বাসার মধ্যে চাপ ছিল, না আপনার অমুক জায়গার চাপ ছিল? বলেন না, বলতে অসুবিধা কোথায়? আর চাপ থাকলে আপনি রাজনীতিবিদ হবেন কেন? আমি সাইদুর রহমান টেপা জেল খাটছে আমি যখন ক্লাস 7-এ পড়ি, সাকিবও খাটছে। আমি যার দল করি কমরেড করতাম, মনি সিং, মতিয়া চৌধুরী জেল খাটে নাই? জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেল খাটে নাই? 14 বছর জেল খাটছে। জসিম মন্ডল জেল খাটছে, কমরেড ফরাজ জেল খাটছে, তোফায়েল আহমেদ জেল খাটছে। কে জেল খাটে নাই রাজনীতিবিদটা? আমার জেল খাটার ভয়তে যদি আমি রাজনীতি করি না করি, তেল মারি, তাহলে এই রাজনীতির দরকার নাই। সেই জন্যই আমি বারে বারে বলেছি, এইখানে বলেন যেখানে বলেন, যে রাজনীতিবিদদের কাছে রাজনীতি থাকতে হবে। আজকে দেখেন রাত 12টা 11টা, বাসায় যাব, হয়তো কেউ ফোন করবে, ফোন ধরতে হবে। কিন্তু একটা আমলা আর একটা ব্যবসায়ী সন্ধ্যার পরে ওটা কোথায় যায় ওরা নিজেরাও জানে না। ফোন তো অনেক দূরের কথা, কোনো ধরে না। সেই জন্যই রাজনীতিবিদদের কাছে রাজনীতি, সেজন্য আমি বলছি আমার দলের চেয়ারম্যান পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ 24 ঘন্টা রাজনীতি করত, মানুষের পাশে দাঁড়াতো। আজকে উপজেলা নির্বাচন পদ্ধতি বলেন, আজকে রাস্তাঘাটের উন্নয়ন বলেন, এই অপুদিরা, এই সাকিব ভাইরা যমুনা সেতু যখন করতে যায় আমরা সার্চ দিয়েছিলাম, তখন ওরা হরতাল করেছিল, ভুলে গেছি। উপজেলা পদ্ধতি যখন করতেছিল তখন হরতাল করেছিল। 1991 সালে বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে উপজেলা পদ্ধতি বাতিল, উপজেলাকে বিরোধীরা আজকে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা বর্তমান প্রধানমন্ত্রী উনি উপজেলা আবার প্রবর্তন করেছেন। কি প্রবর্তন করেছেন? ঢাল নাই, তরোয়ার নাই, নিধিরাম সর্দার। তার মানে কি? একটা গাড়ি দেয়, একটা ড্রাইভার দেয়, আর কটা তেল দেয়, আর কিচ্ছু নাই, কিচ্ছু নাই। মানে কাউরে যেটা রিকমেন্ড করবে ও ইয়নো ফেলা যায় না। আমার জানা অভিজ্ঞতা এখন কিছু পায়। সেই জন্যে এবারের অপুদির যে কথা বলছে, এবারের নির্বাচন এত সুন্দর হয়েছে, আল্লাহ কঠিন নির্বাচন। জি, আমি আবার আসবো আপনার কাছে। আমার কথা শেষ করুক, দরকার 2 মিনিট পরে নেন। নির্বাচন আমরা করেছি কিনা? আওয়ামী লীগ বনাম জাতীয় পার্টি বনাম আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী, ত্রিমুখী লড়াই, সবাই জিতছে। সাকিব ভাই বললো না যে জিতে গেছে, ভোট দিতে যাই নাই, আমরাও জিতে গেছি, সবাই আমরা জিতে গেছি, মেনন ভাই যা আছে সবাই আমরা জিতে গেছি। ঠকছে কে জানেন? ঠকছে দেশের সাধারণ মানুষ। 5 বছর পরে একটা ভোট দিতে চায়, সেই ভোটটা তার নিজের লোককে দিতে পারে নাই। অপুদি অনেক সুন্দর সুন্দর কথা বলছে, ভোট, আরে ভাই আমার ভোটটা আমি দিতে পারি নাই, আমি সাইদুর রহমান টেপা আমার ভোট আমি দিতে পারি নাই। আপনি জানো নাই ভোট দিতে? আমি ভোট দিতে গেছি, যাই দেই নাই ভোট। আমি ব্যক্তিগতভাবে ওই টেপা থাকলে হয়তো ওইটা হইতো না। ভোটের মধ্যে সাইদুর রহমান আছে। জি, সাইদুর রহমান টেপা, আমি আপনার কাছে আবার আসবো। জুনায়েদ সাকি, আমরা যেটি নিয়ে কথা বলছিলাম যে প্রত্যক্ষ পরোক্ষ চাপের কথা বলেছেন জিএম কাদের সাহেব, আপনি বলছেন যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। সব কিছুই কি আসলে সিস্টেমেটিক বা নিয়ন্ত্রণবাদের মধ্য দিয়ে চলছে কি না? দেখুন, জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান, উনি অবশ্য তাকে চেয়ারম্যান মানছেন না। জিএম কাদের সাহেব বলেছেন যে 3টি দেশের তো সরাসরি সমর্থন ছিল এই সরকারের নির্বাচনের ক্ষেত্রে, তথাকথিত নির্বাচন, এই একতরফা ডামি আমরাই নির্বাচন, এইসবের মধ্যে। আবার আমরা দেখেছি যে কিভাবে গোয়েন্দা সংস্থা তাদের অফিস ঘিরে রেখেছিল যখন তাদের বৈঠক চলছিল মনোনয়ন প্রত্যাহারের আগের দিন এবং ওই দিন। তো এগুলো তো আছেই, দেশি বিদেশি চাপ রয়েছে। এখন এটা পরিস্থিতিটা এরকম যে জাতীয় পার্টিতে দেখা যাচ্ছে যে জিএম কাদের সাহেব যদি নির্বাচনে যান তাহলে তার প্রতিপক্ষ গ্রুপ যাচ্ছেন না, কিংবা উনি আবার নির্বাচনে না গেলে প্রতিপক্ষ গ্রুপ চলে যাচ্ছে। এইরকম যে পরিস্থিতি তৈরি করে রাখা হয়েছে, এইটাই হচ্ছে ওই যে বললাম যে আওয়ামী লীগ আসলে কী ধরনের রাজনীতি করে তার প্রমাণটা সে জাতীয় পার্টির মধ্যে নিজেকে দিচ্ছে আর কি। যে দল ভাগ করে রাখো, গোয়েন্দা সংস্থা দিয়ে চাপ দাও, তারপর ঢোকাও, তারপরে আবার বলবে যে দেখো আমাদের নৌকা না পেলে কয়টা সিট পেত। এই হচ্ছে পলিটিক্সের মানে জায়গা আর কি। তো সেটা উনি ভালোই বলেছেন যে এখন মুখটুক মুছে ফেলেছে, যখন কাজে লাগার প্রয়োজন ছিল
এখন আর কাজে লাগার প্রয়োজন নাই। জাতীয় পার্টি এখন লেফট ওভারে পরিণত হয়েছে, কারণ রাষ্ট্রশক্তিটাকে এমনভাবে তারা দখল করে নিয়েছেন যে এখন আর জাতীয় পার্টিটা না থাকলেও তাদের কোনো অসুবিধা নেই, তারা সেভাবেই মনে করেন। তাদের যে বিদেশি প্রভুরা আছে সেই প্রভুদের সহায়তা তারা পেয়ে গেছেন, সুতরাং তারা মনে করছেন যে জনগণকে এইভাবেই দাবিয়ে রাখা সম্ভব। আর এখন আওয়ামী লীগের অবস্থাটা একটু মাঝে মাঝে ভাবলে, আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী দল, কি করুণ পরিণতিটা হয়েছে। তাদের এখন বাংলাদেশের জনগণের কাছ থেকে কোনো সমর্থন তার নাই, ওই সার্টিফিকেটের কোনো তারা আর পাবে না তারা মনে করে। এখন আমেরিকায় কোন এক থিঙ্ক ট্যাঙ্ক ওইটা খুঁজে বের করতে হয়, ওই থিঙ্ক ট্যাঙ্কের সার্টিফিকেট এনে বাংলাদেশের মানুষকে দেখাতে হয় ভোট সুষ্ঠু হয়েছে, সবাই নাকি প্রশংসা করেছে, জনগণ নাকি ভোট দিয়েছে, কত পার্সেন্ট দিয়েছে, কতটি দল দিয়েছে, এইগুলো স্ট্যাটিস্টিক্স পাবলিকের কাছে দিতে হয়। কারণ পাবলিকের কোনো সার্টিফিকেট কিন্তু তারা আর পাবে না, এটা তারা বুঝে গেছে। তাহলে পাবলিককে টেলিভিশনের মাধ্যমে আমেরিকার কোনো এক থিঙ্ক ট্যাঙ্ক, যে আমেরিকাকে উঠতে বসতে গালি দেওয়া হচ্ছে, সেই আমেরিকার থিঙ্ক ট্যাঙ্ক এনে আবার জাস্টিফাই করতেছে। এইটাই বেশ আশ্চর্যজনক, ভয়ঙ্কর, মানে যাকে বলে স্ববিরোধিতা এবং দেউলিয়াত্ব রাজনৈতিক দিক থেকে। তো এই জিনিসগুলো আমরা দেখি। এমনকি এখন পাকিস্তানের, আরে পাকিস্তানের নাম নেয়, পাকিস্তান যার বিরুদ্ধে লড়াই করে আমরা স্বাধীনতা অর্জন করেছি, এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী কি বলেছেন, উন্নতি তাদের সার্টিফিকেট দিয়েছেন, সেইটার ব্যাপারে তারা আমাদের দেশে এসে বাংলাদেশের জনগণকে বোঝায় যে আমাদের এখানে খুব উন্নতি হয়েছে। তো আমরা এই বিষয়গুলো জানি, কখন কাকে, মানে পাকিস্তানের নাম নিলে একসময় তারা বলবে যে এটা অজু করতে হবে পুরোপুরি, আর যখন তাদের নিজেদের প্রয়োজনে পড়বে তখন তারা পাকিস্তানের নাম ব্যবহার করবে, আমেরিকার নাম ব্যবহার করবে, অনেক কিছু নাম ব্যবহার করবে। আমরা বাংলাদেশের জনগণের রাজনীতি করতে চাই, বাংলাদেশের জনগণই বাংলাদেশের কি বলবো যে এইটার নীতি নির্ধারক, তার ক্ষমতার সমস্ত উৎস। সুতরাং জনগণ যে ভোট দেয়নি, জনগণ যে মনে করে যে এই রাষ্ট্রটা এমনভাবে দখলীকৃত হয়েছে এবং এমনভাবে একটা গোষ্ঠী এটার উপরে কর্তৃত্ব কায়েম করেছে যে তার পক্ষে আর ভোটটা আয়োজন করাই সম্ভব না। যেমন ধরেন ভারতেও কিন্তু একটা, আমরা যদি পার্শ্ববর্তী দেশে দেখি, ভারতেও কিন্তু এখন ভারতকে একটা কর্তৃত্ববাদী স্বৈরাচারী ডিকটেটরশিপ, হ্যাঁ, এখন একত্রের দিকে চলে যাচ্ছে নাকি এখানে গণতন্ত্র থাকবে, এ নিয়ে ভারতে এখন নানান তর্ক চলছে এবং নানান ধরনের স্বৈরাচারী এখন একত্ববাদী তৎপরতা চলছে, কিন্তু এখনও স্টিল ভোটটা আছে বলে মানুষ ওই স্পেসে লড়াইটা করার জায়গাটা পাচ্ছে। আমাদের এখানে কিন্তু এইসব কোনো তর্ক ব্যাপার নেই, ভোটটা সব উঠিয়ে দিয়ে আগেভাগে পুরোটা দখল করে ফেলা হয়েছে। মানে খেলার মাঠ আগেই আমার দখলে, প্রতিপক্ষ সব হাত পা বেঁধে জেলখানায়, এখানে খেলা টেলাদের কোনো দরকার নাই, আমার টার্মসে খেলো, ওই যে জাতীয় পার্টির মতো টার্মসে খেলার জন্য রাজি হলে তাহলে আমরা ভোট আছে, গণতন্ত্র আছে, 2-4টা সিট দিব, অসুবিধা কি, পার্লামেন্টে আসো কথা বলো। তো নানান রকম লোক পার্লামেন্টে আসবে এবং ওর বিরুদ্ধে কিছু গালাগালি করবে, অমুক দুর্নীতি করছে, তমুক এই করছে, তারপরে মনে হবে টেলিভিশনে বাহ কি চমৎকার তর্ক হচ্ছে। এইদিকে মানুষের আসল কাজটাই নেয়, কিন্তু ভোট দেওয়ার ক্ষমতাটা নেয়। এখন আওয়ামী লীগ এটা বুঝতে অক্ষম যে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ, তাদের যে ঐতিহ্য এবং তার যে গঠনের ভিত্তি, তার যে শক্তির উৎস, সেটা হচ্ছে জনগণ। সেই জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে তারা যে ভাবছেন আপাতত এই আমলা প্রশাসন এবং মানে রাষ্ট্রশক্তি তার দমন পীড়ন এটার উপর দিয়ে দীর্ঘস্থায়ী ক্ষমতা টিকিয়ে রাখবেন, এটা তারা নিজেদের ইতিহাস এবং রাজনীতির ইতিহাসের একটা বিপরীত অবস্থান গ্রহণ করেছেন। তার সবকিছুকে ভুল প্রমাণিত করে তারা মনে করছেন ক্ষমতাটা এভাবে টিকিয়ে থাকবেন। ক্ষমতাটা এভাবে টিকে থাকবে না এবং রাজনৈতিক দল হিসেবে তাদেরকে ভয়ঙ্কর একটা পরিণতির দিকে নিয়ে যাবে। আমরা বাংলাদেশের জনগণ, আমরা মনে করি যে জনগণ ভোটাধিকারের জন্য লড়ছে, গণতান্ত্রিক ব্যবস্থার জন্য লড়ছে, যেমন পৃথিবীর সাকিব ভাই বললেন যে আওয়ামী লীগ গণতান্ত্রিক চরিত্র বা গণতন্ত্রের জন্য যে লড়াই আওয়ামী লীগের, সেখান থেকে অনেক সরে এসেছে। সাকিব ভাই তো দলটা করেছে যে বিএনপি যদি ক্ষমতায় যায় ফাঁক ফোকর দিয়ে সে একটা সেই দলের অংশীদারিত্ব নিবে, এটাই তো তার ইচ্ছে ছিল। কারণ বিএনপি তো নির্বাচনেই আসে নাই, কী মানে এখন তারা নির্বাচন ঠেকানোর জন্য সন্ত্রাস করেছে, অনেকে জেলে গিয়েছে, সেই প্রসঙ্গগুলি আনলো সাকিব ভাই। তার কিছু তো করার নেই। এখন এমন একটি সময় ছিল, যেমন টেপা ভাই জাতীয় পার্টির কথাটা বললেন, হ্যাঁ জাতীয় পার্টি আমাদের সঙ্গে মহাজোট করেছে তো অনেক আগে, বিএনপি তখন ক্ষমতায়, তো সেই সময় এরশাদ সাহেব গিয়ে জয়েন করেছে আমাদের সাথে, মহাজোট বানিয়েছে। মহাজোটের অংশ হিসেবে জাতীয় পার্টি নির্বাচন করেছে আমাদের সঙ্গে, নির্বাচন করেছে। তার একটা সময়ে তারা যখন 2014-তে বিএনপি নির্বাচনে আসলো না, তখন জাতীয় পার্টি আমাদের সাথে নির্বাচন করবে, এটি স্বাভাবিক ছিল। সেখানে
জাতীয় পার্টি নির্বাচন মানে না করলে আওয়ামী লীগ বিলীন হয়ে যেত, পদ্মার ঢেউয়ে তলিয়ে যেত, সেটা কেন যেত তার প্রমাণটা তো এবার। জাতীয় পার্টি এই ধরনের কাজগুলো করতে পারে, নাটক করতে পারে, সেজন্য কথা মানে সেজন্য কি নির্বাচনী হ্যাঁ, কৌশল ছিল হ্যাঁ, কিনা? কৌশল ছিল, কথা বরখেলাপ করতে পারে, এবং তারা ওই সিট বাড়ানোর জন্য বা নানা টাকা পয়সার জন্য নানাবিধ অনৈতিক দাবি দেওয়ার জন্য তারা নির্বাচন ব্যবস্থাটাকে, যেটা 2014-তে 2009 একসাথে নির্বাচন হলো, তারা আমাদের সাথে মহাজোটে ছিল, 14 তো করবে, এটা স্বাভাবিক ছিল, তাই না? বিএনপি করবে না, কিন্তু জাতীয় পার্টি করবে, কিন্তু জাতীয় পার্টি নাটক করেছে, নাটক করে, এবং 2018-তেও সেই নাটকটা করতে চেয়েছে। 2024-এ যেন তারা এটা করলেও কিছু যায় আসে না, সেই জন্যই কিন্তু রাজনৈতিক একটি দূরদৃষ্টি সম্পন্ন কৌশল অবলম্বন করেছিল আওয়ামী লীগ এবার নির্বাচনে, যে কারণে জাতীয় পার্টি যদি নাও নির্বাচন করত, 900 প্রার্থী স্বতন্ত্র মাঠে ছিল। তো এটা জাতীয়, এবং সে কারণেই জাতীয় পার্টি হ্যাঁ যে পাবেন জাতীয় পার্টির গাত্রদাহ কেন এবার সেই কৌশল জাতীয় পার্টির সেই মানে মানে ভাগের অংশটা হলো না। হ্যাঁ, ভাগের অংশ বা ক্ষমতার যে তাদের যাওয়ার যে একটা অপকৌশল, সেটা এবার আর হয়নি। এবং জুনায়েদ সাকিবেরও একই অবস্থান, জাতীয় পার্টিরও ভোট নাই, তাদেরও কোনো মানে একটি নির্বাচনে দাঁড়ালে ভোট পায়নি বলেই তো এত কম সিট পেয়েছে। ওই সাকিবের অবস্থাটা ওই রকম, এইরকম যে ছোট ছোট মানে প্রাইভেট লিমিটেড যারা কোম্পানি করে ক্ষমতায় যাবে, মানে ভোট নাই, কিন্তু কারো ঘাড়ের উপরে ভর করে, কোনো দলের উপর ভর করে নৌকার ভোট নিয়ে ইসে যাবে, ক্ষমতায় যাবে, ক্ষমতায় নিয়ে তারপরে সেই কি বলবো মানে লোভ লালসা এগুলো চরিতার্থ করবে, সেই জিনিসটা কিন্তু পথটা কিন্তু বন্ধ করে দিয়েছে এই যে এই কৌশল অবলম্বন করে। এটা কিন্তু আর হবে না ভবিষ্যতে। এটা আমরা কি একটা বিরতি নিতে পারি? আমার তো বলা হলো না, আমার তো অনেক কথাগুলো আছে। আরেকটা বিষয় দেখেন কি বলছে, পাকিস্তানের নাম বঙ্গবন্ধুর নীতিটা, কূটনৈতিক যে নীতিটা ছিল, এটা কিন্তু ভুললে চলবে না, এবং সেই নীতিটাই ফলো করা হচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী যেটি বলেছেন সেটি কারোর সাথে বৈরিতা না। এখন পাকিস্তানের প্রধানমন্ত্রীর নাম বা পাকিস্তানের নাম নেওয়া তো আওয়ামী লীগের দরকার নেই, আমার নেতাকর্মীর দরকার নেই। কি বলেছে উনি প্রশংসা করছে, উনি বলছে যে একটা ছোট সময় উনি মনে করেছে, শুনেছে যে বাংলাদেশটা, পূর্ব পাকিস্তানটা পাকিস্তানের উপর একটি বোঝা, এবং উনি বলছে যে আমার এখন লজ্জা হয় বাংলাদেশের দিকে তাকাতে, কারণ যাদেরকে বোঝা মনে করতাম, সে বঙ্গবন্ধুর নেতৃত্বে সেই দেশটা স্বাধীন হয়ে আজ সমস্ত সূচকে পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে গেছে। এবং এই বার্তাটা, ওনার এই মেসেজটা কেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ এটা বলছেন এই জন্য যে পাকিস্তানি প্রেমীরা যারা বলতো বা বলে যে অখণ্ড পাকিস্তানি ভালো ছিল বা বাংলাদেশ স্বাধীন হয়ে ভালো হয়নি, সেই গোষ্ঠীটা তাদের একটু এখান থেকে বার্তা নেওয়া উচিত। সেই জন্যই কিন্তু এই কথাগুলো বলছে, পাকিস্তানের নাম নিতে হবে কেন, এটা বার্তাটা তাদের পৌঁছে দেওয়া উচিত। আর মানে বিদেশি প্রভু শব্দটা, এটা কিন্তু আওয়ামী লীগ বিদেশি প্রভুর দ্বারা, যেই দল দেশ স্বাধীন করেছে, এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, জনগণ সব কিছুর প্রতি দায় দায়িত্ব আছে এই দলের, এবং জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা সেটাই করছেন। এবং এদেশের জনগণের যদি সমর্থন নাই থাকতো, তাহলে কিভাবে 15 বছর ধরে জননেত্রী শেখ হাসিনা এই দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন? এত সুন্দর সুন্দর কথা বললো, ওনাকে বিনয়ের সাথে আমি বলতে চাই, যেহেতু উনি দীর্ঘ বছর ধরে ছাত্র রাজনীতির থেকে এ পর্যন্ত এমপি হয়ে আসছে, যুব মহিলা লীগের সেক্রেটারি, সাংঘাতিক ব্যাপার। কিন্তু একটা জিনিস বোধহয় ওনার ভুল হয়েছে মনে হয়, আমি বলবো উনি ভুল বলছে, আমি বলতে চাচ্ছি ভুল হয়েছে। সেটা হলো 96 সালের 12ই জুনে যে নির্বাচন হয়েছিল, তখন এরশাদ সাহেব জেলে ছিলেন। এরশাদ সাহেব জেলে থাকাকালীন বিএনপির 6 জন এরশাদ সাহেবের কাছে যাইয়া আপনাকে প্রেসিডেন্ট বানাবো, প্রাইম মিনিস্টার বানাবো, এরশাদ সাহেব দ্ব্যর্থহীন ভাষা বলছিল, তোমাদের সাথে আমি যাব না, আমি জাতির জনকের কন্যার দলের আমি সমর্থন দেব। তখনই নির্বাচন হলো, তখনই আওয়ামী লীগ সরকার গঠন করো। এরপরে মহাজোটের কথা উনি বললেন,
সুন্দর করে, খুব ভালো কথা। আওয়ামী লীগের 14 দল, ম্যাট্রিকে আমি এসএসসি পরীক্ষাতে 33 হয়েছিলাম। অঙ্কে যদি আমি ভুল না করে থাকি, 33 ফেলে তো পাস করছি, তখন 33 ছিল। 14 দল হইলে আর একটা দল হইলে 15 দল নাকি, তাই তো হওয়ার কথা না থাকি ভাই? 14 থেকে একটা হলে 15 দল। তো জাতীয় পার্টি যখন পল্টন মাঠে আসলো, তখন কি হলো? 14 দল হইল না, হইল মহাজোট। এরশাদ সাহেবের ওজন এত, আর ওই 14 দলের ওজন যা, এক পাল্লায় মাপনি এরশাদ সাহেবের ওজন বাইরে গেছে, কারণ মহাজোট হয়ে গেছে। ঠিক আছে, আমি আপাকে আমার দিদিকে বলে মানে জাস্ট শেষ করব, আমাদের হাতে সময় নেই। আমার সাকিব ভাই একটা সুন্দর কথা কইছে, গোয়েন্দারা। তা আমি বিনয়ের সাথে সাকিব ভাইরে বলতে চাই যে গোয়েন্দারা যে তারা চাপ দিছে পার্টি অফিসে, আপনি কি ছিলেন না শুনছেন? যদি শোনা কথার কোনো কাম নাই, যদি গোয়েন্দারা চাপ দিয়ে থাকে, আমি এইখানে দাঁড়ায় বলতে চাচ্ছি, এইখানে বসে টকশোতে বলতে চাচ্ছি, তাহলে জিএম কাদের বিরোধী দল নেতা সংসদে বলুক কোন গোয়েন্দা সংস্থা ওনাকে প্রেশার করছে। যদি তা না বলতে পারে, তাহলে এইসব ভাওতাবাজি কথা ওনাকে বলার দরকার নাই সংসদে। সংসদ চলে মানুষের টাকায়, সংসদ চলে আপনার টাকায়, আমার টাকায়, সবার টাকায়। মিথ্যা কথা বলার জন্য সংসদে না। আমরা আলোচনা শেষ করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ, তাহলে ওনার পদত্যাগ করো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনা যোগ দেওয়ার জন্য। জুনায়েদ স্যারকে আমি একটা অন্য প্রসঙ্গে কথা বলতে চাই, সেটি হচ্ছে যে আপনি জানেন যে জিএম কাদের সাহেব আরেকটি কথা বলেছেন যে আন্দোলন করে আসলে সরকারের পতন ঘটানো যাবে না বা কোনো সুফল আসবে না। একই কথা বিএনপি মঈন খান সাহেবও ইঙ্গিত করেছেন পরশুদিন। আপনার কি মনে হয় যে আন্দোলন করে যদি সরকারের পতন না হয়, নির্বাচন বর্জন করছেন আপনারা, তাহলে সমাধানটা কোন দিকে বা কিভাবে? না দেখুন, নির্বাচন বর্জন তো একটা বর্জন, অংশগ্রহণ, এগুলো তো একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কৌশলের ব্যাপার। 18 সালের নির্বাচনে আমরা অংশ নিয়েছি, 24 সালের নির্বাচন বর্জন করেছি। পরবর্তী নির্বাচনে কি কৌশল হবে না হবে, সেটা তো একটা কৌশলের প্রশ্ন। কিন্তু আন্দোলনের উপরেই আমরা ভর করতে চাই, কারণ বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাটাকে গণতান্ত্রিক করার প্রশ্নটা হচ্ছে এইটা কি এই স্বৈরাচারী ফ্যাসিবাদী জায়গায় থাকবে? এটা কি কেবলমাত্র লুটপাটকারীদের একটা জায়গা হবে? রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে যারা এই এসালম গ্রুপ $বিলিয়ন নিয়ে যাচ্ছে, যার বিচারও পর্যন্ত, তদন্ত পর্যন্ত ঠিকমতো হবে না, কিংবা পুলিশের আইজি থেকে একজন হাজার হাজার কোটি টাকা সম্পত্তি বানিয়ে ফেলছেন, সেগুলো সংবাদ মাধ্যমে আমরা দেখছি। তার মানে এগুলো তো সব হচ্ছে লক্ষণ। মানে উনি তো একা না, এরকম কত শত সরকারি কর্মকর্তারা তারা এই ধরনের হাজার হাজার কোটি টাকা বানিয়েছেন বলেই তো এই সরকারকে এরা ক্ষমতায় টিকিয়ে রাখতে সাহায্য করেছে। কাজেই এই যে লুটেরা গ্রুপরা $বিলিয়ন পাচার করে দিচ্ছে, সরকারি কর্মকর্তারা হাজার হাজার কোটি টাকার সম্পত্তির মালিক হচ্ছে। আজকে এসে আমরা দেখছি ওই যে কি বলে উপজেলা নির্বাচন, তাকে $1 লক্ষ জামানত। তার মানে নির্বাচন উঠিয়ে দিবে, খালি কতিপয় আওয়ামী লীগের হাতে তো অনেক টাকা জমেছে, তো তাদের প্রতিদ্বন্দ্বীরা দাঁড়াবে, সুতরাং খামোখা 10,000 টাকা থেকে এক লাফে $1 লক্ষ, 10,000 টাকা কেন রাখবেন? তো এইগুলো আপনি সিমটমগুলো বুঝতে হবে যে বাংলাদেশের রাজনীতিটাকে তারা এই জায়গায় নিয়ে এসছেন। আর বাকিটা কি? জাতীয় পার্টি। তারপরে জাতীয় পার্টির উদাহরণের বাইরের উদাহরণ কি? কল্যাণ পার্টি, যাকে নিয়ে এসে ইলেকশন করাও, তারপরে এমপি। সেটার কি পরিণতি আমরা সংবাদপত্রে দেখেছি। সিনিয়র মানুষ, মুক্তিযোদ্ধা, তাদের কি ধরনের একটা পরিণতি রাজনীতির ক্ষেত্রে ঘটিয়ে ফেলা হয়, এবং তারাও সেটাতে নানা কারণেই হয়তো সেই মানে কি বলা যায় যে চাপের কাছে নতি স্বীকার করেন। তারপরে আমরা দেখলাম কি ব্যারিস্টার শাহজাহান ওমর, একজন জীবিত বীরুত্তম, মানে কি বলে যে দুজনই বীর মুক্তিযোদ্ধা, একজন বীর প্রতীক, একজন বীর উত্তম। তো একজন তিনি, তাকে কি হলো, তার বিরুদ্ধে সব বিরোধী দলের নেতাদের নামে যা মামলা, তার বিরুদ্ধে সেই মামলা আছে। আওয়ামী লীগে যোগদান করলো, তারপরে নৌকা নিয়ে উনি প্রার্থী হয়ে গেলেন। এটাকে উনি বললেন যে তার হেডাম আছে বলেই এটা তিনি করতে পেরেছেন। এখন রাজনীতিতে উনি যে আমাকে বললেন যে আমরা বিএনপির সাথে একটা এমপি হওয়ার জন্য করছি, তা আমাদের সামনে তো অন্যরা কল্যাণ পার্টি এবং ব্যারিস্টার শাহজাহান ওমরকে অনেক রকম উদাহরণই রেখেছেন, এবং কোথায় কোথায় কোন দলের পিছনে কাজে ওনাদের কত কত লোকরা ঘোরাঘুরি করেছে আমরা জানি সেটা। কাজেই আমরা দেখেছি যে কোনটা আসলে মানুষ গ্রহণ করে আর কোনটা গ্রহণ করে না, এটা তার রাজনীতির উপর নির্ভর করে। ওনারা এখন অমুক দলের সাথে আমরা গিয়ে একটা এমপি হতে চাচ্ছি, এইগুলো প্রচারণা ওনারা করতেই পারেন, কারণ ওনারা এইভাবেই রাজনীতিটাকে দেখেন, যে নিজেকে যেভাবে দেখে সে অন্যের জন্য সেটাই প্রস্তাব করবে। আমরা প্রস্তাব করি বাংলাদেশে
যে একটা রাজনৈতিক গণতান্ত্রিক প্রক্রিয়া তৈরি হোক, জি। যে গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়াতে আমরা জনগণের কাছে যাব এবং জনগণকে জয় করে আমরা নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় আসবো। সাকিব ভাই, আপনাকে- বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক দল জনগণের উপর ভর করে ভোট নিয়ে ক্ষমতায় আসার যে রাজনৈতিক প্রক্রিয়া, এইটাকে পুরোপুরি ধ্বংস করে দিয়ে দখল করে এইরকম সাজানোমর কল্যাণ পার্টি, জাতীয় পার্টি, আর অন্যদিকে হচ্ছে আমলা কামলা সবাই হাজার হাজার কোটি টাকার মালিক হবে, রাজনৈতিক ক্ষমতার পোষ্য লোকেরা, ব্যবসায়ীরা বিলিয়ন ডলার পাচার করবে, বাংলাদেশের ব্যাংকগুলো ফোকলা হয়ে যাবে, সাধারণ মানুষের ঘাড়ে দ্রব্যমূল্যের এই বিপুল চাপ পড়বে। এটাই বাংলাদেশ ওনারা পরিণত করেছেন। এখানে জনগণের ওনারা কোনো সমর্থন পান না, এই কারণেই বিদেশিদের সার্টিফিকেট দরকার হয়। জুনায়েদ সাকি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের মানুষ হাতে এটা গ্রহণ করবে না, সময় বাংলাদেশের নেই, মানুষ এর আমরা বিরুদ্ধে আলোচনা লড়াই করে শেষ করব। গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। অপু সেই উকিল। কৌশল কি হবে সামনের দিনে দেখবেন। দেখেন, মানে ওরা যে বললো আইজির, সাবেক আইজির বলছে যে উনি দুর্নীতি করেছে, সেটা বিচার হচ্ছে। আর পাশাপাশি কথা বলেছে ওনারা ক্ষমতায় রাখতে সহায়তা করেছে। যদি সাবেক আইজি এই সরকারকে ক্ষমতায় রাখতেই সহায়তা করে, তাহলে উনি আবার বিচারের কাঠগড়ায় তদন্ত দাঁড় হবে কেন? হয়েছেন হ্যাঁ। কেন? এই স্ববিরোধী কথাটা কিন্তু বললেন। বরং এবং আরেকটা কথা যেটা বলে, রাজনৈতিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন বা গণতান্ত্রিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা কি সাকিবের কাছে, সেটা কিন্তু ওনার ব্যাখ্যাটা আমরা বুঝি। সেই ব্যাখ্যাটা হলো এই, রাজনৈতিক গণতান্ত্রিক প্রক্রিয়াটা উনি চান সেই ঠিক একটি জঙ্গিবাদী রাষ্ট্র, একটি সাম্প্রদায়িক রাষ্ট্র। উনি চান যে দুর্নীতিতে 5 বারের চ্যাম্পিয়নের একটি রাষ্ট্র, হাওয়া ভবনের একটি রাষ্ট্র, এবং যেটা ইসে বলেছেন, রেহমান সোবহান যে বলেছেন যে ঋণ খেলাপি, সেই ঋণ খেলাপি করবে, মানে ব্যাংক ডাকাতি করবে, ব্যাংক লুট করবে, কিন্তু জনগণ জানবে না। সেরকম একটা গণতন্ত্রের সরকার যেটা বিগত দিনে ছিল, এরকম চান। মানুষ খুনের, বিরোধী দলের নেতা তৎকালীন তাকে খুনের, নেতাকর্মীদের খুন করা বিরোধী দলের, সেরকম একটি সরকার উনি চান। এবং সেটা কিভাবে? জনগণকে তোয়াক্কা না করে, সেই ঠিক 1/11 যেমন এসেছিল সেই প্রক্রিয়া ক্ষমতাটা দখল করতে চান। কিন্তু সেটা বাংলাদেশের মাটিতে এখন আর হবে না, কারণ বাংলাদেশের জনগণ সেটা চায় না। আর তাহলে কোন প্রক্রিয়ায় হবে আর অপু উনি উকিল? ভুলে গেছে, উনি এইটা হচ্ছে ওনার রাজনৈতিক গণতান্ত্রিক প্রক্রিয়া। সেই প্রক্রিয়া যদি পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে পারে, যেটা বাংলাদেশের স্বাধীনতার চেতনার মূল্যবোধের বিরুদ্ধে, যেই রাজনৈতিক দল তাদের সঙ্গে সঙ্গ মিলে ক্ষমতাটা দখল করতে হবে, মানে ক্ষমতার বাইরে আছে, এই জন্য এই সরকার ভালো না। কিন্তু এই সরকার যে উন্নয়নমূলক কাজ করছে, দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, স্মার্ট বাংলাদেশ হচ্ছে, এগুলো নিয়ে ওনাদের মাথা ব্যথা নেই। মাথা ব্যথাটা হলো কোনো ফাঁক ফোকর দিয়ে ক্ষমতাটা দখল করতে পারলে ক্ষমতার অংশীদারিত্ব নিয়ে তখন নিজের আখের গুছানো যেত, এটাই হচ্ছে টার্গেট। যে কারণে এই মানে কোনো অলিগলির মধ্যে কিন্তু আমরা নাই, সরাসরি মহাসড়কে এবং দেখেন রাজনৈতিক যারা, বন্দোবস্ত নিয়ে আমরা ক্ষমতায় আপনি যেতে চাই। এত চিৎকার করে বললেন, আমি সব শুনেছি, এখন তো আমার সময় নেই। এখন দেখেন বলছে যে মহাসড়কে আমরা হাঁটছি, কোনো অলিগলিতে নাই। দেখেন কি বললো যে এই যে দুর্নীতি, এই এত দুর্নীতি হয়েছে বাংলাদেশে, সেই দুর্নীতি নিয়ে তো আগে কোনো কথা বলেনি। আওয়ামী লীগ সরকার সিঙ্গাপুর থেকে টাকা ফেরত এনেছে, মানি লন্ডারিং এর টাকা, দুর্নীতির জন্য, সেটা নিয়ে কিন্তু কথা নাই। মানে সেই আগের অবস্থায় ফিরে যেতে চায় আবার, কিন্তু তারা যে কি করেছে সেটি নিয়ে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই, কারণ সেই অংশীদারে তারা অংশীদারিত্ব করতে অপু উকিল, চায়। হাতে সময় কিন্তু নেই, বাংলাদেশের আলোচনা শেষ মানুষ করব। সেটা অপুদি, নেবে না। এই সরকার আপনাকে অসংখ্য সেই ধন্যবাদ। আজ দুর্নীতির বিরুদ্ধে জি। অবস্থান নিয়েছে, আপনি যেখানেই আজ যেটা আলোচনা বলেছেন তার বিরুদ্ধে শেষ ব্যবস্থা করতে চাই। নিচ্ছে, অপু এবং উকিল, দুর্নীতি করে এখানে কারো কোনো রক্ষা আপনাকে নেই, অসংখ্য সেটা ধন্যবাদ। জি। প্রতিষ্ঠিত করেছে। অপু উকিল, আমার হাতে সময় নেই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জুনায়েদ সাকি, মোহাম্মদ শাহিদুর রহমান টাপা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক জানিয়ে রাখি, মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্কলেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।